নমস্কার বন্ধুরা, আদাব। আমি সৈকত ভট্টাচার্য এলাম লাইভে। আজকের বিষয় মূলত আজকে ভারতে যেটা বর্তমানে চলছে, যে ককরোচ জনতা পার্টির আন্দোলন, এবং সে আন্দোলন বহু জায়গাতেই ছড়িয়ে পড়েছে। মূলত অল্প বয়সীরা আন্দোলনটা করছে। এর একটা কারণ হলো প্রায় বিগত 2014 থেকে 2026-এর মধ্যে 152টা এক্সামের ক্ষেত্রে দেখা গেছে যে পেপার লিক হয়েছে, এবং যেগুলো এক্সাম পেপার লিক হয়নি বলে মনে হচ্ছে সেগুলো তো আসলে ভেতরে ভেতরে হয়েছে, এবং যারা পেয়ে গেছে তারাই হয়তো চান্স পেয়েছে। অর্থাৎ এই যে অমিত শাহ মোদির জোট, যেটাকে আমরা বলতে পারি ভানিয়া ওবিসি জোট, ভানিয়া এলি গোয়ালা এদের যে জোট, যে জোটটা ভানিয়ার ওবিসিদের যে জোট বর্তমানে ভারতের ক্ষমতায় আছে, এরা মোটামুটি এক্সামটাকে একটা মেরিটের জায়গা থেকে ভার করে এনে একটা ব্যবসার জায়গা বানিয়ে ফেলেছে। এটা স্বাভাবিক, কারণ যারা ব্যবসায়ী হবে, ওবিসি এবং ভানিয়ারা মোটামুটি একটা ব্যবসায়ী কাস্ট। তোমার অমিত শাহ, নরেন্দ্র মোদী এরা মূলত তাই, এবং এরা খুব স্বাভাবিকভাবেই যে মেরিটের গুরুত্ব বোঝে না, সবকিছুকে বিজনেস বানিয়ে ফেলবে, এবং সেটাই বানিয়ে ফেলা হয়েছে। তো এটা ইমিডিয়েট একটা স্টিমুলাস। এছাড়াও আরেকটা যেটা বিষয় ঘটেছে সেটা হলো বিজেপি পার্টি এমনভাবে বিভিন্ন জায়গায় পাওয়ারে আছে, এমনভাবে পাওয়ারে এসে শিবসেনা, তৃণমূল পার্টি, তারপর যে ন্যাশনাল কংগ্রেস পার্টি, এছাড়াও কংগ্রেস পার্টিকে নিজেকে যেভাবে যে ভেঙে ফেলছে, অর্থাৎ অপোজিশন পার্টিগুলোকে পয়সার লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে, ইডি, ইনকাম ট্যাক্স রেডের ভয় দেখিয়ে, নানা ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতারা, তো তাদেরকে নানা ভয় দেখিয়ে যেভাবে পার্টিগুলোকে ভেঙে ফেলছে এবং এবং একচ্ছত্র একটা রাজত্বের দিকে বিজেপি নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এটা দেখে অবশ্যই অপোজিশন পার্টিগুলো খুব আতঙ্কিত, এবং তারা ওই ইউথদের সাথে হাত মিলিয়ে নিয়েছে। ফলে আন্দোলনটার যে স্প্যান একটু বেড়ে গেছে। মনে রাখা দরকার, অপোজিশন যত বুঝতে পারছে যে আমাদের বোধহয় আর ক্ষমতায় আসা হবে না, এভাবেই ভারতের রাজনীতিকে তৈরি করে ফেলা হচ্ছে, তত অপোজিশন আতঙ্কিত হচ্ছে। অপোজিশন বলতে অপোজিশন যে বিজনেসম্যান, অপোজিশন যে তোলাবাজ, অপোজিশন যে জমিদার শ্রেণী, এই যে এই শ্রেণীগুলো আছে, তোলাবাজ, তারপর যে পুঁজিপতি এবং ওই আধা সামন্ত যে শ্রেণীগুলো, যারা ভারতে মোটামুটি যে পলিটিক্সটা করে, কারণ পয়সা করি ছাড়া তো আর পলিটিক্স করা যায় না, আর এরা ছাড়া কেউ পয়সা করতে পারে না। তো এই যে অংশটা মনে করছে আমরা বুঝি আর আমাদেরকে ক্ষমতায় আসতে দেবে না, এরা মূলত এই আন্দোলনের সঙ্গে আস্তে আস্তে যুক্ত হচ্ছে। এরা আগে একটা ইলেক্টেড গভর্নমেন্টের এগেনস্টে সাধারণত ভারতে কখনো আন্দোলন হয়নি। তার কারণ হলো, এর আগে কখনোই ভারতের অপোজিশনের কখনো মনে হয়নি যে আমাদের বোধহয় আসতে কোনো দিনই দেবে না, এরকম কোনো ধারণা তাদের ছিল না। এবং আরেকটা বিষয় হলো যে নরেন্দ্র মোদীর আমলে 2019 থেকে 2024, এই পুরো সময়টা জুড়ে যেভাবে ইলেকশন রিগিং এর কথা বারবার উঠেছে, এবং রাহুল গান্ধী প্রধান অপোজিশন লিডার, উনি বারবার করে প্রমাণও দিয়েছেন বলে উনি দাবি করেছেন বিভিন্ন জায়গায়, এবং আমারও দেখে মনে হয়েছে যথেষ্ট উপযুক্ত প্রমাণ আছে। এবং যেভাবে নির্বাচন কমিশন এবং কমিশনারকে নিজের হাতে পুরো নিয়ে নেওয়া হয়েছে, তাতে এটা এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে বোধহয় অপোজিশন পার্টির যে ব্যবসায়ী, সেমি ফিউডাল এবং যে তোলাবাজরা আছে, এরা বুঝি আর ক্ষমতায় ফিরতে পারবে না। তো স্বাভাবিকভাবেই তারা অত্যন্ত আতঙ্কিত, এবং সে আতঙ্ক থেকে তারা আন্দোলন করছে। এছাড়া ইউথদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন গ্রোই করেছে। 2014 সালে নরেন্দ্র মোদী যখন পাওয়ারে এসেছিল, ইউথরা সাপোর্ট করেছিল, কিন্তু 12 বছর পর বোঝাই যাচ্ছে নরেন্দ্র মোদী কোনো উন্নতি করতে পারেনি। ইন্ডিয়ান যদি ইন্ডাস্ট্রির দিকে তাকানো যায়, ম্যানুফ্যাকচারিং এর দিকে তাকানো যায়, সেটা শেয়ার অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিডিপি কমেছে। এক্সপোর্টও ইন্ডিয়া বাড়াতে পারেনি। বিশ্ববাজারে কম্পিটিটিভ কোনো কোম্পানি অথবা কম্পিটিটিভ কোনো একটা ইন্ডাস্ট্রি কোনোটাই সে তৈরি করতে পারেনি। ইকোনমি মোটামুটি গতানুগতিকভাবেই চলেছে। চীনের সঙ্গে প্রতিযোগিতায় আরও পিছিয়ে পড়েছে। সাউথ এশিয়ায় একের পর এক দেশের ওপর থেকে ইনফ্লুয়েন্স ইন্ডিয়ার চলে গেছে, এবং বর্তমানে যথেষ্ট কোণঠাসা অবস্থায় আছে সাউথ এশিয়ান জিও পলিটিক্সেই। ইন্টারন্যাশনাল পলিটিক্সে তো কোনো জায়গাই নেই। ইরানও মারছে, আমেরিকাও মারছে, ইউক্রেনও মারছে, রাশিয়াও মারছে।
একদিকে আমেরিকার ধমক খেয়ে রাশিয়ার থেকে অয়েল কেনা কমিয়ে দিয়েছিল, অয়েল কেনা বন্ধ করে দিয়েছিল। তারপর আবার যখন আমেরিকা অ্যালাউ করে তখন অয়েল কিনতে যায় রাশিয়ার, কিন্তু রাশিয়া তাকে আর সস্তায় অয়েল দিতে না করে, তাকে বলে যে মার্কেট প্রাইসে অয়েল কিনতে হবে, কিন্তু চীনকে সে সস্তায় অয়েল দিয়ে যাচ্ছে, কারণ চীন আমেরিকার কথা শোনেনি। তো অ্যাজ এ হোল সে জিও পলিটিক্যালিও ভীষণ কোণঠাসা। আমেরিকাও বুঝিয়ে দিয়েছে ইন্ডিয়াকে সে পাত্তা দেয় না। ইন্ডিয়ানদের বিশেষ করে গুজরাট এবং পাঞ্জাব থেকে অধিকাংশ মানুষ সাধারণত আমেরিকাতে ইমিগ্রেট করে, অনেকেই ইলিগালি ইমিগ্রেট করে। এটা বিশ্বজুড়ে হয়, এটাকে আমি কোনো জাতিকে এর জন্য অসম্মান করা উচিত না। বাট এবং তাদেরকে পিছমোড়া করে বাড়ি পাঠানো হয়েছিল, ইন্ডিয়াতে পাঠানো হয়েছিল, তার কোনো বিরোধিতাও করতে পারেননি। এবং এখানে যখন রুবিও সাহেব এসেছিলেন আমেরিকার সরকারে, উনি এসে এখানে ঘোষণা করেছেন যে আমেরিকা থেকে 500 বিলিয়ন এগ্রিকালচারাল প্রোডাক্ট আগামী 5 বছরে ইন্ডিয়া কিনবে, অথচ ইন্ডিয়া গভর্নমেন্ট ঘোষণা করেনি। তার মানে এতটাই চাপ দিয়ে জোর করে আমেরিকান এগ্রিকালচারাল প্রোডাক্ট ইন্ডিয়াকে গেলানো হচ্ছে, যার অনিবার্য পরিণতি হবে ইন্ডিয়ার কৃষিতে আঘাত পড়বে। কারণ যদি আমেরিকা থেকে চিপ এগ্রিকালচারাল প্রোডাক্ট আসে, তাহলে স্বাভাবিকভাবেই ইন্ডিয়ার যে এগ্রিকালচার প্রোডাক্টগুলো সেগুলো বাজারে বিক্রি হবে না। আমরা যদি কিনা যে দুধ কিনতে গিয়ে দেখি আমি অল্প টাকাতেই দুধ পাচ্ছি, তাহলে আমি কেন বেশি টাকা দিয়ে ইন্ডিয়ান দুধটা কিনতে যাব? তো সেই হিসেবে এটা খুব এক্সপেক্টেড ছিল অনেকদিন ধরেই যে কৃষক আন্দোলন হবে এটার এগেনস্টে। আগামী 24 তারিখে ইন্ডিয়া এবং ইউএস এর যে এগ্রিকালচারাল চুক্তি হওয়ার কথা, এবং তার আগে এই কৃষকরাও, পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা আন্দোলন করেছে, যাদের যে দিল্লির নিকটবর্তী হওয়ার জন্য, পাশেই পাকিস্তান থাকার জন্য, যাদের একটা জিও পলিটিক্যাল অ্যাডভান্টেজ থাকে যে দিল্লিকে চাপ দেওয়ার। তো এই জিনিসটা ঘটেছে, এবং এই কৃষক আন্দোলনরা এই উদ্দেশ্যের সঙ্গে যুক্ত হওয়াতে এটা একটা বড় সড়ো, বিশেষ করে যে দিল্লিকে সিজ করার ক্ষেত্রে একটা শক্তিশালী জায়গা যেতে পারে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু একটা সেলফ ক্লেইমড ইলেক্টেড গভর্নমেন্টকে ফেলতে গেলে শুধু দিল্লিকে যদি সে সিজ করতেও পারে তাহলেও জিনিসটা হয় না, কারণ অন্যান্য বহু রাজ্য থেকে কেউ বলতে পারে যে না, আমরাও তো ভোট দিয়েছি। তো বিভিন্ন রাজ্যেই ছড়াতে হবে জিনিসটা, বিশেষ করে হিন্দি হার্টল্যান্ড এবং গুজরাটে হওয়াটা দরকার, কারণ হিন্দিভাষী ভোট ব্যাংক, গুজরাটি মারোয়াড়ি পুঁজি, এরাই মোটামুটি ভারতকে নিয়ন্ত্রণ করে। তাই মোদিকে এই যে লড়াইটা আমরা দেখছি, এটা তো মূলত শাসক শ্রেণীরই একটা অংশের লড়াই, যারা মনে করছে আদানি আম্বানি সব নিয়ে নিল, বিড়লা টাটা কিছু পেল না, এরকম একটা জায়গা থেকে। আমি জাস্ট এক্সাম্পল দিলাম, ওরাও কিছু পেয়েছে, কিন্তু আমি এক্সাম্পল দিলাম যে শাসক শ্রেণীর অন্তর্গত লোকেরা পাচ্ছে না, ওরা আন্দোলনটা করেছে। তাই আন্দোলনটা মূলত হিন্দি হার্টল্যান্ড এবং গুজরাট বেসড হতে হবে। অন্যান্যরা তো উপনিবেশ, ওদের আন্দোলন করলো কি না করলো কিছু যায় আসে না। যেমন বাংলায় দেখলাম কিছু আন্দোলনে নেমেছে, ওয়েস্ট বেঙ্গলের কোনো গুরুত্বই নেই, ওয়েস্ট বেঙ্গলকে উপনিবেশ হিসেবে ধরা হয় এখন। হিন্দি গুজরাটিদের তারা কুকুর চাকর বাকর, রক্ষিতা, এরকম কোনো গুরুত্ব নেই। সেই জন্য তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র, কেরালা, এসব জায়গায় কি হলো ভেবে লাভ নেই। কিন্তু অবশ্যই যে মধ্যপ্রদেশে হয়েছে, দিল্লিতে হয়েছে, হরিয়ানা পাঞ্জাবে হয়েছে, রাজস্থানে হয়েছে, যোধপুরে হয়েছে, গুজরাটে হয়েছে, বিহারে হয়েছে, এগুলোর গুরুত্ব আছে। এবং অবশ্যই বলা যায়, আজ আমি দেখলাম যে ক্যাটরিনা কাইফের যে ফ্যান ফলোয়িং পেজ বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ক্যাটরিনা কাইফকে সবাই দুষেছে, কেন তুমি কথা বলছো না, অজস্র বলিউডের লোককেও দেখলাম বলছে। তার মানে এটা শাসক শ্রেণী সেই অংশটা আন্দোলনটা করছে যে অংশটা স্বপ্ন দেখে আমি একটা ভালো পড়াশোনা করে আমি একটা ভালো চাকরি পাবো, কিন্তু সে চাকরিটা পায়নি, বা এরা হয়তো অনেক এই ভালো চাকরি না পেয়ে হয়তো তারা আগে যেটা করতো বিদেশে চলে যেত, হয়তো কানাডায় যেত, আমেরিকায় যেত, ইউরোপে যেত, অস্ট্রেলিয়ায় যেত, কিন্তু এখন সে জায়গাটা কিন্তু কমে যাচ্ছে, কারণ আমেরিকা স্পেশালি অ্যালাউ করছে না, এবং অন্যান্য বহু দেশই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর অ্যালাউ করতে পারছে না, সেটা তাদের দেশের ইকোনমিক ক্রাইসিসের জন্য। ইনফ্যাক্ট আমরা এটা দেখেছি, এরকম এই যে শ্রেণীটা এখন অনেকেই কিন্তু চীনে গিয়ে ভিড় করছে, এবং এরা চীন কত ভালো সেটা তাদের মনে হচ্ছে। এটা দুটো কারণে মনে হচ্ছে, একটা ইন্ডিয়াকে তাদের খারাপ মনে হচ্ছে, কারণ তারা ইন্ডিয়াতে কিছু স্বপ্ন দেখেছিল, তারা চাকরি পাবে, ওই পাবে, সেই পাবে, সেটা হয়নি। আবার অন্যদিকে তারা এখন ইউরোপ বা আমেরিকায় যেতে না পেরে চীনে যাচ্ছে, সেখানে গিয়ে তারা তাদের যে
ভাগ্য অন্বেষণ করছে, এবং সেখানে অনেক সময় তারা ইউটিউব এবং চীনের ইনফ্রাস্ট্রাকচার দেখলে একজন ভারতীয় মোহিত হয়ে যাবে, ভারতীয় কেন আমেরিকানও মোহিত হয়ে যাবে। সেই আকাশে যে ড্রোন উঠছে, তোমার মানে মানে অলওয়েজ ড্রোন উঠছে, এবং সেই ড্রোনগুলো 50 তলা বিল্ডিং এ গিয়ে হয়তো খাবার দিয়ে আসছে, সে কোনো জিনিস কিনেছে সেগুলো দিয়ে আসছে। আমাদের এখানে যেমন জোম্যাটো করে, মানুষ করে ওই কাজগুলো, ড্রোন করে ওখানে। এছাড়াও সেখানকার যে বড় বড় রোড, সেখানে ইলেকট্রিক ভেহিকল, অসাধারণ এনভায়রনমেন্টের সিচুয়েশন শহরগুলোতে। তো এগুলো অবশ্যই যে মোহিত করে দেয় মানুষকে। তো তারা মোহিত হচ্ছে, তারা ভিডিও বানাচ্ছে, এবং তাদেরও শখ জেগেছে চীন যদি পারে আমাদেরও তাহলে পারা উচিত, এরকম কিছু একটা তাদের হয়তো মনে হয়েছে, এবং সেখান থেকে তারা আন্দোলনে নেমে গেছে। এবারে জিনিসটা হলো, এবং এটা এমন একটা ক্লাস যে ক্লাসটা কিন্তু বলিউডকে ক্যাটার করে, যে কারণে আমরা দেখলাম নাসির উদ্দিন শাহ বলেছে, শাহরুখ খান নেমেছে, ক্যাটরিনা কাইফ কেন নামছে না এ কথা উঠেছে। তার মানে যে মানুষগুলোর সিনেমা একটা একটা হলো গিয়ে তোমার হলো গিয়ে এখনকার যে শপিং মলে গিয়ে, মাল্টিপ্লেক্সে গিয়ে 100 টাকা 200 টাকা 300 টাকার দামের টিকিট কেনে যারা সিনেমা দেখে, ওই ক্লাসটাই মুভমেন্টটা করছে। তার মানে এটা শাসক শ্রেণীর একটা অংশ যারা মুভমেন্টটা করছে। এটা অবশ্যই খুব চ্যালেঞ্জিং, এবং এটা যেহেতু হিন্দি হার্টল্যান্ড অ্যান্ড গুজরাটে ছড়াচ্ছে, রাজস্থান, গুজরাট, বিহার, মধ্যপ্রদেশ অ্যান্ড দিল্লি সারাউন্ডিংস, তো এটার অবশ্যই ইম্প্যাক্ট রয়েছে। এবার একটু এক্সপ্লেন করি যে এটা কেন হলো, এখানে কেন গেল। এটা মনে রাখা দরকার, ভারতের যে শাসক শ্রেণী, গুজরাটি, মারোয়ারি পুঁজিপতিরা, এবং হলো গিয়ে যে হিন্দি হার্টল্যান্ডের যে ভোট ব্যাংক যেটা, এরা প্রথম থেকেই ক্ষমতায়। এই জন্য আমরা দেখি যে গান্ধী এবং বল্লভভাই প্যাটেল হলো গুজরাটি, আর অন্যদিকে জওয়াহরলাল নেহেরু হলো হিন্দিভাষী, কাশ্মীরের, উনি আদি কাশ্মীরের, পর উত্তরপ্রদেশে সেটেল, মানে হলো হিন্দিভাষী। তো এই যে রাংটা এটা ছিল, এবারে তখন যেটা হয়েছিল সেটা প্রাথমিকভাবে মূলত এদের যে আইডিয়াটা ছিল সেটা হলো যে আমরা অতিরিক্ত মানে খুব ফাস্ট এগোবো না, আমরা এমন ভাবে কাজ করব যাতে আমাদের কেউ আইডেন্টিফাই করতে না পারে যে আমরাই শাসক, কেউ আমাদেরকে মানে আমাদের কোনো যে বিরোধিতা যেন সেভাবে না হয়। কখনো কখনো নেহেরু হয়তো হিন্দি ইম্পোজ করতে গেছেন, সাউথ ইন্ডিয়া থেকে একটা রিজেকশন এসছে, উনি চেপে গেছেন। এভাবে চলেছে জিনিসটা। এবং ইন্দিরা গান্ধীর আমলে আমরা যেটা দেখেছি যে যখন ইন্দিরা গান্ধী দেখেন যে হিন্দি হার্টল্যান্ডের পপুলেশনের যে গ্রোথটা বেশি কম্পেয়ার টু দ্য কোস্টাল নন হিন্দিজ, তখন উনি কিন্তু যেটা করেছেন যে ডিলিমিটেশনটা আটকে দিয়েছেন। মানে 1976 সাল থেকে 2026 অব্দি ডিলিমিটেশনটা আটকানো। কেন আটকানো? কারণ ভারতের শাসক শ্রেণী মনে করেছে যে আমি যদি ডিলিমিটেশনটা তুলে দিই, আমি যদি ডিলিমিটেশনটা জায়গা দিই, তাহলে যেটা হবে হিন্দি ভাষীদের যেহেতু বার্থ রেট বেশি, ওদের সিট বেশি হয়ে যাবে, ভোট ব্যাংক বেশি বলে, এবং অতএব অহিন্দি ভাষীদের যে গুরুত্ব আরো কমে যাবে, এবং তাদের কাছ থেকে একটা রিয়াকশন আসতে পারে। অতএব এটা আমরা না এগোই। এটা ইন্দিরা গান্ধী 1976 সালে এগোননি, এবং 2001 সালে অটল বিহারী বাজপেয়ীও এগোননি। কিন্তু অমিত শাহ এবং নরেন্দ্র মোদী বলে দিয়েছে আমরা এটা করবই যেভাবে হোক, এবং তিনি অলরেডি আগে থেকে একটা নতুন পার্লামেন্টও তৈরি করে ফেলেছে এটাকে মাথায় রেখে, মানে করবই যেভাবে হোক। প্রথমবার আটকে গেছিল, তারপর আমরা দেখলাম 34 লাখ থেকে 50 লাখ মানুষকে ভোট দিতে না দিয়ে ওয়েস্ট বেঙ্গলকে দখল করা হলো। ইভিএমেও কারচুপি হতে পারে, কারণ 4000 ইভিএম পুড়িয়েও দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। তো এইভাবে জোর করে দখল করে তৃণমূলকে কিনে, তৃণমূলের লোকেদের কিনে নিয়ে তৃণমূলকে ভেঙে দিয়ে এমন একটা কন্ডিশন তৈরি করা হচ্ছে যাতে তারা ডিলিমিটেশনটা বার করে নিতে পারে। এটার ভারতের শাসক শ্রেণীর একটা বড় অংশ জানে যে এটা যদি করা হয়, এটার অর্থ দাঁড়াবে যে কেন্দ্রীয় সরকারের যত কিনা যে ল মেকার্সরা আছে, যারা কিনা অর্থাৎ কিনা যে রাজ্যসভা এবং যে লোকসভার যত এমপিরা আছে, তাদের 51%ই হবে হিন্দিভাষী প্রভিন্সগুলো থেকে, এবং কিনা যে গুজরাট থেকে, এবং অন্যান্যরা হয়ে যাবে 49%। সেটা আবার অনেকগুলো ফ্র্যাকচার্ড ওয়েতে, অর্থাৎ কিনা 49%-এর হয়তো 8% হবে ওয়েস্ট বেঙ্গল, 7% হবে তামিলনাড়ু, 7% হবে মহারাষ্ট্র, 5% হবে কেরালা, এভাবে মানে যে বিভক্ত থাকবে জিনিসটা। ফলে এই 49%-এরও কোনো ভ্যালু থাকবে না। তো
এটা যদি হয় তাহলে খুব সত্যি কথা বলতে যে, এবং যেহেতু ভারতের জিডিপির অধিকাংশটাই কোস্টাল অঞ্চল থেকে আসে, খুব স্বাভাবিক নিয়ম এটা, কারণ কোস্টাল অঞ্চলে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বেশি হয়, সেজন্য কোস্টাল অঞ্চলেই জিডিপির কনসেন্ট্রেশনটা বেশি হয়। সেই যে, এবং এই কোস্টাল অঞ্চলটাই কিন্তু অহিন্দিভাষী অঞ্চল, এবং এখান থেকে বোঝা যায় কেন ভারত কোনোদিন ঐক্যবদ্ধ নয় চীনের মতো। চীনে যদি দেখেন হ্যান চাইনিজরা কোস্টাল থাকে, আর যে নন হ্যানরা থাকে ইন্টারনাল, এবং ইন্টারনাল অঞ্চলটা খুব রুক্ষ, সেজন্য তার পপুলেশন কম। অন্যদিকে হ্যান অঞ্চলটা খুব ফার্টাইল, তার পপুলেশন বেশি। অতএব যে হ্যানদের সঙ্গে ওরা কিভাবে থাকবে সেটা ঠিকঠাক মতো করে অ্যাডজাস্টেড হয় এমন ভাবে, অর্থাৎ কিনা হ্যানদের কাছেই পপুলেশন, হ্যানদের কাছেই প্রসপারিটি। অতএব মানে হয় হ্যানদের থেকে ওরা ছিনিয়ে নিতে আসবে যারা কিনা নন হ্যান রুক্ষ অঞ্চল থেকে, অথবা হ্যানরা তাদেরকে সাবসিডাইজ করে টিকিয়ে রাখবে। এভাবে চীন এক থেকেছে যুগ যুগ ধরে, মানে হ্যান আর নন হ্যানরা। কিন্তু ভারত কোনোদিনই এক থাকতে পারেনি, কারণ হিন্দিরা ইন্টারনাল, এবং একই সঙ্গে তাদের অঞ্চলটা মোটামুটি ফার্টাইল বলে তাদের পপুলেশনও বেশি। আবার হলো যে কোস্টাল অঞ্চলটা হলো তোমার হলো গিয়ে একই সঙ্গে ফার্টাইল, তাদের পপুলেশনও বেশি এবং তাদের প্রসপারিটিও বেশি। ফলে এদের যে দ্বন্দ্বটা চিরকালই থেকে গেছে, এবং সেটা আবারও অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এবং সে অর্থে যে ভারত ভেঙে যাওয়ার সম্ভাবনা আরো ওপেন হয়ে যাবে যখন ডিলিমিটেশন হয়ে যাবে। মানে আক্ষরিক অর্থেই অহিন্দি অগুজরাটিতে আর কোনো জায়গা থাকবে না। যে যাই বলুক, আমরা দেখেছি যে মমতা ব্যানার্জিকে গর্গ চ্যাটার্জি যখন জিজ্ঞাসা করেছিলেন ডিলিমিটেশন নিয়ে বলতে, উনি বলেছিলেন ডিলিমিটেশনে কোনো সমস্যা নেই। ওটা মমতা ব্যানার্জি অশিক্ষিত, উনি বোঝেন ঠোজেন না, ওই জন্য বলেছেন। কিন্তু যে কোনো বুদ্ধিমান লোকই বুঝতে পারে। আমরা যদি হাইকোর্টে যাই, আমরা খুব ক্লিয়ারলি এখন বুঝতে পারবো যে ডিলিমিটেশন ইজ ইকুয়াল টু অলমোস্ট যে একটা যে সেসেশনের সপক্ষে একটা যুক্তি চলে আসা, এটা সবাই জানে এখন, মানে যারা বুদ্ধিমান। এবারে এগুলোকে মাথায় রেখে এই শাসক শ্রেণীর অংশটা মূলত এই উগ্র যে অমিত শাহ, নরেন্দ্র মোদী, অর্থাৎ কিনা বানিয়া ওবিসিদের যে শক্তিটা, এই শক্তিটাকে হটাবার চেষ্টা করছে। এবার আমরা দেখি যে এই বানিয়া ওবিসি ক্লিকটা কিভাবে আগের যে আপার কাস্ট ক্লিককে হটিয়ে দিয়েছিল। মানে শাসক শ্রেণী গুজরাটি হিন্দিদের মধ্যেই আগে আপার কাস্টটা মোটামুটি যে ডমিনেট করত নেতৃত্বটাকে, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এসে হলো যে বানিয়া ওবিসি যে একটা ফ্যাকশন তৈরি করে এদেরকে হটিয়ে, আপার কাস্টদের হটিয়ে ক্ষমতায় এসছে। এটা কেন হলো? এটা আগে বুঝতে হবে যে 1947 থেকে 2014 পর্যন্ত যারা নেতৃত্বে ছিল, আমরা যেটাকে আদি পুঁজির সঞ্চয় বলি অর্থনীতিতে, সে আদি পুঁজির সঞ্চয়টা তারা খুব রুদলেসলি করতে চায়নি। কারণ তারা, অর্থাৎ হিন্দি গুজরাটি শাসক শ্রেণীরা, তারা বাংলায় ইন্ডাস্ট্রির জন্য নিজেরা পুরো রেড ইন্ডিয়ানদের মতো করে বাঙালি কৃষক উচ্ছেদ করবে, অথবা রেড ইন্ডিয়ানদের মতো করে আদিবাসী উচ্ছেদ করবে, অথবা রেড ইন্ডিয়ানদের মতো করে সাউথ ইন্ডিয়ান উচ্ছেদ করবে। এটা তারা করতে চায়নি। আমেরিকা যেভাবে রেড ইন্ডিয়ান উচ্ছেদ করেছে, হিন্দি গুজরাটিরা সেভাবে বাঙালি, আদিবাসী বা সাউথ ইন্ডিয়ানদের উচ্ছেদ করতে চায়নি। কারণ তারা জানতো এটা করতে গেলে ট্রিমেন্ডাস রিয়াকশন আসতে পারে। এই জন্য আপার কাস্ট যে ক্লিকটা, এটা অনেক সূক্ষ্ম চালে আস্তে আস্তে স্লো পয়জন করে এগোতে চেয়েছিল। সে কি চেয়েছিল? সে চেয়েছিল হলো হিন্দি সিনেমা দিয়ে আস্তে আস্তে হিন্দি ভেতর থেকে ছড়িয়ে দেব, আস্তে আস্তে কোস্টাল অঞ্চলের আরবানাইজেশন বেশি হচ্ছে বলে সেখানে আমরা প্রচুর হিন্দিভাষী শ্রমিক এবং ব্যবসায়ী ঢুকিয়ে দেব। আমরা আস্তে আস্তে এন্টার যে ক্রেডিট চ্যানেলাইজেশন সিস্টেমটা পুরোপুরি সেন্ট্রালাইজড করে পুরো ব্যবসাটা আমরা নিয়ে নেব। আমরা অহিন্দি অগুজরাটি মেয়েদেরকে বেলেল্লা বেশি করব, যাতে তাদের বার্থ রেটটা আরো বেশি বেশি কমে যায়। অনেক সূক্ষ্ম চালে তারা চলতো, এবং এগুলো আমরা করাবো ওই অহিন্দি অগুজরাটি দালালদের দিয়েই। অর্থাৎ কোথাও সিপিএম পার্টিকে দিয়ে, কোথাও তৃণমূলকে দিয়ে, কোথাও এনসিপি কে দিয়ে, কোথাও শিবসেনাকে দিয়ে, কোথাও ডিএমকে কে দিয়ে, কোথাও এআইএডিএমকে কে দিয়ে, অনেক নাম অনেক ধরন, কিন্তু মোটামুটি এটাই কারণ, এটাই কাজ। কিন্তু সমস্যা তৈরি হলো 2008 সালের পরে, যখন চীন একটা শক্তিশালী একটা দেশ হিসেবে আত্মপ্রকাশ করলো, যখন চীন আমেরিকাকে কিনা যে দেউলিয়া হওয়া থেকে বাঁচালো ক্রেডিট দিয়ে 2008 সালের ক্রাইসিসের সময়।
এবং এটা ক্লিয়ার হয়ে গেল চীন একটা বড় শক্তি হিসেবে আবির্ভূত হতে চলেছে। এই সময় ইন্ডিয়ানদের একটা ধারণা তৈরি হলো যে এখন আমেরিকা বোধহয় চীনে আর কোনো ধরনের প্রোডাকশন করবে না, কারণ চীনের ক্ষমতা কমাতে তারা চীন থেকে সব প্রোডাকশন নাকি অন্য দেশে নিয়ে যাবে, এবং ইন্ডিয়াকে যদি সেই দেশটা হতে পারে ইন্ডিয়া, কারণ ইন্ডিয়ার নাকি হলো যে শ্রমিকের মূল্য কম, কারণ ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকাম চীনের থেকে কম 2008 সালে, এবং একই সঙ্গে ইন্ডিয়ার পপুলেশনটা চীনেরই মতো অত বেশি, অতএব ইন্ডিয়াই চীনের জায়গাটা নিয়ে নেবে। এটার জন্য তারা কি মনে করলো? তারা মনে করলো যে অল্প টাকায় জমি এবং অল্প টাকায় মানে অল্প মজুরিতে শ্রমিক যদি ইন্ডিয়ার ক্যাপিটালিস্টরা পেতে পারে, গুজরাটি মারওয়াড়ি পুঁজিরা পেতে পারে, তাহলেই নাকি ইন্ডিয়া একেবারে চীন হয়ে যাবে। তারা যেটা বুঝলো না সেটা হলো চীন কিন্তু ওইভাবে ভাবে না। চীনে কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি বিগত 1980 থেকে 2026-এর মধ্যে সবচেয়ে বেশি কিন্তু মজুরি বৃদ্ধির হার। সবচেয়ে বেশি মজুরি বৃদ্ধির হার হওয়া সত্ত্বেও সেখানে পুঁজি গেছে। কেন গেছে? কারণ চীনের শ্রমিকের যে প্রোডাক্টিভিটি বৃদ্ধির হারও ততটাই বেশি, তার থেকে অনেক বেশি বেড়েছে। অর্থাৎ শ্রমিকের উৎপাদনশীলতা যদি শ্রমিকের মজুরির হারের থেকে বেশি বাড়ে তাহলে প্রফিটেবল হবে। আবার অ্যাট দ্য সেম টাইম যদি কেউ এনার্জি কস্ট কমাতে পারে, লজিস্টিক্যাল কস্ট কমাতে পারে, ট্রান্সপোর্ট কস্ট কমাতে পারে, তাহলেও সেখানে ইনভেস্ট করা প্রফিটেবল হবে। চীন এই ফরম্যাটে কিন্তু তার ইনভেস্টমেন্টকে প্রফিটেবল রেখেছে। কিন্তু ইন্ডিয়ার যারা শাসক শ্রেণী তারা এটা বোঝেনি। তারা মনে করেছে আমি যদি জোর করে জমি ছিনিয়ে নিতে পারি আদিবাসী বা অথবা বাঙালি কৃষকের কাছ থেকে, যেটা কিনা সিপিএম করতে ব্যর্থ হলো নন্দীগ্রাম আন্দোলনের পর, জোর করে ছিনিয়ে নিতে, বা কংগ্রেস করতে ব্যর্থ হলো, কংগ্রেস ও সিপিএম কে সাপোর্ট দিতে পারেনি কেন্দ্রীয় সরকারের থেকে, তো এই পার্টি দিয়ে চলবে না, আমরা একেবারে যে বানিয়ারা যে নিজেরা এতদিন যে কমার্সটা সামলাতাম এখন আমরা রাজনীতিটাও সামলাবো, কারণ আপার কাজটা বড্ড স্লো যাচ্ছে, বড্ড মিনমিনে, আপার কাজটা ভালো সামলাতে পারছে না, আমরাই একেবারে রাজনীতিতেও নেমে যাচ্ছি, আমরা পুরো ঝেড়ে আদিবাসী বাঙালি সাউথ ইন্ডিয়ান উচ্ছেদ করে সব জমি দখল নিয়ে অল্প টাকায় জমি পেয়ে গেলে হেভি প্রফিটেবলি ব্যবসা করতে পারবো, সব নাকি পুঁজি আমাদের এখানে চলে আসবে, এবং যখন জমি থেকে উচ্ছেদ হয়ে যাবে একটা মানুষ অনেক কম মূল্যে মানে অনেক কম মজুরিতে কাজ করতে বাধ্য হবে, কারণ তার অন্য কিছু করার নেই। অতএব যে মজুরি কম, জমির মূল্য কম, অতএব আমরা প্রচুর প্রফিট টানতে পারবো। সমস্যাটা হলো যে তুমি এই দুটো কমিয়ে আধুনিক যুগে প্রোডাকশন করতে পারবে না, কারণ আধুনিক যুগে শ্রমিকের যে দক্ষতা বা উৎপাদনশীলতা বাড়াবার জন্য যে বিনিয়োগগুলো সেগুলো করা অনেক বেশি দরকার। আধুনিক যুগে ট্রান্সপোর্ট কস্ট কমানো দরকার, ট্রান্সপোর্টে বিনিয়োগ করে, লজিস্টিক্যাল কস্ট কমানো দরকার, লজিস্টিক্সে বিনিয়োগ করে, এবং সবচেয়ে বড় কথা তুমি শ্রমিকের মজুরি বৃদ্ধিকে যদি বাধা দাও তাহলে মানুষ নিজেই আস্তে আস্তে কাজ করার প্রতি এক ধরনের অনীহা শো করতে শুরু করে। সেই জন্য তোমার স্ট্র্যাটেজিটাই ছিল ভুল। তো এই ভুল স্ট্র্যাটেজিতে তারা অমিত শাহ এবং মোদি দুজন যাদেরকে সঠিক অর্থে ভারতের শাসক হিসেবে যারা একেবারেই যায় না, কারণ ভারতের শাসকরা মোটামুটি শিক্ষিতই হতো, মানে এরকম অশিক্ষিত মাফিয়া টাইপের লোক একেবারে শাসক, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এটা আগে ছিল না। এই কালচারটা এটা মানে আনা হলো, এবং এটা আনার সঙ্গে সঙ্গেই যেটা হলো সেটা হলো আদৌ উনি কোথাও হলো যে মাওবাদী হত্যার নামে আদিবাসী এর জমি দখলের চেষ্টা করলেন, কোথাও বাংলাদেশি সাজিয়ে বাঙালি মুসলমান, বাঙালি হিন্দুর মধ্যে বিভাজন এনে বাঙালি কৃষক উচ্ছেদের চেষ্টা চালাচ্ছেন, কিন্তু চীনের থেকে উনি নিজেই করছেন, কারণ ওনার ধারণাগুলোই তো ভুলভাল। সুতরাং এই ধারণা দিয়ে সে চীনের সামনে দাঁড়াতে পারেনি। চীনের সঙ্গে তার গ্যাপ এতই বেড়ে গেছে যে সাউথ এশিয়াতেই যে মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল সব আস্তে 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 হাতছাড়া হয়ে গেছে, ভুটানও হাতছাড়া হওয়ার মুখে, এবং আন্তর্জাতিকভাবেও তাকে আর কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না, কারণ আর কোনো ভাইটালিটি নেই, তার কোনো জোর নেই, বিশ্ববাজারে তার কোনো জায়গা নেই, এরকম একটা অবস্থাতে। এবং সবচেয়ে বড় কথা, চীন
তার একটা জিওপলিটিক্যাল এনিমি চীন, তার পাশে একটা বড় দেশ, কোনো দেশই চাইবে না তার পাশে একটা বড় শক্তিশালী দেশ থাকে। চীনও চায় না, ভারতও চায় না, রাশিয়াও চায় না, এটাই নিয়ম পৃথিবীর, এটা তো আর ভেবে লাভ নেই। তো স্বাভাবিকভাবে সে শত্রু হিসেবে দেখে, সেই হিসেবে সে আবার এক্সট্রা ইন্ডিয়াতে যাতে ইনভেস্টমেন্ট না ঢোকে চীন সেরকম ধরনের ব্যবস্থা করে, বাংলাদেশে যাতে বেশি বেশি ইনভেস্টমেন্ট যায় সে ব্যবস্থা করে, কারণ জানে বাংলাদেশ আস্তে আস্তে যত প্রসপারাস হবে, অন্যদিকে উত্তর পূর্বাঞ্চল বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল যত গরিব হবে তত বাংলাদেশের হাতে আস্তে আস্তে এই অঞ্চলের চাবিকাঠিটা চলে যাবে, যেটা কিছুদিন আগে মনমোহন সিং এর যিনি হলো যে সংবাদ মাধ্যমের উপদেষ্টা ছিলেন সঞ্জয় বড়ু, উনি যেটা বলেছেন। তো সেইগুলোকে মানে চীনও ত্বরান্বিত করছে প্রক্রিয়াগুলোকে স্বাভাবিকভাবেই। এখন এর বিরুদ্ধে এই যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে ডিলিমিটেশন হয়ে গেলে তো ভারত ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, এখানে এখন যদি উচ্ছেদ শুরু হয় তাহলে ট্রিমেন্ডাস একটা ব্যাকল্যাশ আসতে পারে, আদৌ এভাবে এগোনো যাচ্ছে না, এই যে ভারতের শাসক শ্রেণীর মধ্যে যে একটা সন্দেহ তৈরি হয়েছে, এই সন্দেহের রিফ্লেকশনটা আমরা এই আন্দোলনের মধ্যে দেখতে পাচ্ছি। এটা আসলে এই আন্দোলনটা প্রমাণ করছে যে ভারতের শাসক শ্রেণীর একটা অংশ আর নরেন্দ্র মোদীকে বিশ্বাস করছে না, এবং তারা সন্দিহান যে তাদের কথা আদৌ শোনা হবে কিনা, তারা আদৌ মানে ক্ষমতায় জায়গা পাবে কিনা, এবং তারা মানে ব্যাপারটাকে হিট করছে একটা ইলেক্টেড গভর্নমেন্টকে। যদি তারা খুব শক্তিশালী হয়ে যায় তাহলে অবশ্যই খানিকটা ডিস্টেবিলাইজড হবে, কিন্তু বিজেপি কখনোই চলে যাবে না, কারণ বিজেপিরও একটা শক্তি আছে এবং তারাও একটা কাউন্টার করবে। ফলে এটা বলা যেতে পারে হিন্দি হার্টল্যান্ড গুজরাটের অভ্যন্তরে, মানে ভারতের শাসক যে জাতিগুলোর ভেতরেই এবার একটা বড়সড় ফিসার দেখা দিতে শুরু করেছে। এটা অবভিয়াসলি আজকের পরে যে নরেন্দ্র মোদী হটুক চাই না হটুক, সেখানে বিজেপির অন্য কেউ আসুক, কি কংগ্রেস কি তাকে হটিয়ে দেওয়া হোক চাই না হোক, ইন্ডিয়া কিন্তু পার্মানেন্টলি যে ডিস্টেবিলাইজড হয়ে গেল, অর্থাৎ হিন্দি গুজরাটি শাসক শ্রেণীর মধ্যেই একটা সন্দেহ তৈরি হয়ে গেছে নরেন্দ্র মোদীর ওপর, এই এক পার্টি এক ধর্ম এক ভাষাকে কেন্দ্র করে যে একটা উগ্র চর্চার ওপর, এবং অপোনেন্টও খুব সহজে এটা ছেড়ে দেবে, এটা ভেবে কোনো লাভ নেই। ফলে একটা তৈরি হবে যেখানে দুটো শক্তি কনস্ট্যান্টলি একে অপরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়ে পড়বে, ফলে একটা পার্মানেন্ট যে ডিস্টেবিলাইজেশনের দিকে ইন্ডিয়া আরো এক ধাপ এগিয়ে গেল। প্রথম ধাপ হয়েছিল যখন সমস্ত চারপাশের যে নেবার সে হারিয়েছিল, এটা ছিল প্রথম ধাপ। সেকেন্ড ধাপ হলো যখন কিনা উচ্চবর্ণ নেতৃত্ব ওয়েস্ট বেঙ্গল থেকেও সরে গেল, এটা ছিল সেকেন্ড ধাপ। এখন থার্ড ধাপ হচ্ছে যেখানে গুজরাটি হিন্দি শাসকদের মধ্যেই একটা বিভাজন স্পষ্ট হয়ে উঠছে। এরপর আরো অনেকগুলো ধাপ হবে, কিন্তু এই যে ডিস্টেবিলাইজেশন, এই প্রক্রিয়াটা আরো আস্তে আস্তে ত্বরান্বিত হতে থাকবে। আগামী যুগে হয় আমেরিকা শেষ হয়ে যাবে, নয়তো আমেরিকাকে বিশ্বের ইনফ্লুয়েন্স চীনের সঙ্গে ভাগাভাগি করতে হবে, যে কোনো একটা অপশন। যে অপশনই হোক, এই অঞ্চলটা কিন্তু চীনের আধিপত্যে আসবে এবং এই অঞ্চলটা সেভাবেই সাজবে, এবং এটার সেভাবেই সাজা আস্তে আস্তে শুরু হচ্ছে। এইটুকু। অজস্র ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।